গল্প আমার নিঠুর মনোহর। দ্বিতীয় পরিচ্ছেদ। লেখনীতে জেনিফা চৌধুরী। অন্তিম পর্ব। আত্মহত্যা সবকিছুর সমাধান। নিহার জ্ঞান ফিরতেই এমন হাজারটা প্রশ্নের সম্মুখীন হবে তাও আগের থেকেই জানত। তারিন নিহার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তামজিদ পাশে দাঁড়ানো। নেওয়াজ নিহার বিছানায় বসে নিহার হাতটা শক্ত করে ধরে প্রশ্নটা করল। নিহা কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে রইল নেওয়াজের দিকে। পরক্ষণেই অপরাধবোধে মুখ ঘুরিয়ে নিল। নেওয়াজ পুনরায় শক্ত কণ্ঠে প্রশ্ন করল, তোমার কি মনে হয় তুমি মরে গেলে তো বেঁচে গেলে? পরকালের ভয় নেই? নিহা চুপ করে আছে। উত্তর দিচ্ছে না। কি উত্তর দিবে? উত্তর নেই তো। তারিন এবার মুখ খুলল। নেওয়াজের উদ্দেশ্যে শান্ত বাক্যে বলল, ভাইয়া এই মুহূর্তে ওর সাথে এমন শক্ত কণ্ঠে কথা বলবেন না। ও ভয় পেয়ে আছে, আপনি ছাড়া ওকে সামলানোর কেউ নেই, তাই আপনি একটু এখন শান্ত থাকুন। নেওয়াজ চুপ রইল। সেকেন্ড কয়েকের মাথায় বলে উঠল, আর আমার কে আছে? নিহা চকিতে তাকালো। অশ্রুসিক্ত সে নয়ন। দুজনের একবার অশ্রুসিক্ত আখিতে চোখাচোখি হয়ে গেল। নেওয়াজ পুনরায় প্রশ্ন করল, মানুষ যখন একা হয়ে যায় তখন সব দিক থেকেই একা হয়ে যায়। যে জানে সে ছাড়া আমার জীবনে কেউ নেই তবুও কেন সে এমন সিদ্ধান্ত নিল? আমার মুখ কি তার একবারও মনে পড়েনি? কেমন ভালোবাসে আমাকে! নিহা নিঃশব্দে কাঁদছে। কিছু বলার সাহস পাচ্ছে না। নেওয়াজকে জড়িয়ে ধরার বড্ড ইচ্ছে হচ্ছে, কিন্তু পারছে না। তামজিদ এবার মুখ খুলল। দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাদের অভিমান তোমরা একান্তে মিটিয়ে নাও। আমরা আসি। তবে যাওয়ার আগে কিছু কথা বলে যাই। নিহা এদিকে তাকাও। নিহা অশ্রুসিক্ত নয়নে তাকালো। তামজিদ মুচকি হেসে নিহাকে অভয় দিল। পুরদমে বলা শুরু করল, আত্মহত্যা মহাপাপ জানো না তুমি? সামান্য একটা ফলাফলের কাছে হেরে গিয়ে তুমি এত বড় একটা স্টেপ নিয়ে ফেললে। জীবন কি এত সস্তা মনে হয়? এই মেয়ে মন দিয়ে শুনো, রেজাল্ট শুধুমাত্র একটা বাক্য মাত্র। তাছাড়া কিছু না। তোমার রেজাল্ট খারাপ মানে তুমি খারাপ ছাত্রী এমনটা ভাবা বোকামি। মানুষের মেধাই আসল। মুখস্থ বিদ্যা ধারণ করে হাই রেজাল্ট করা খুব সহজ। কিন্তু দিন শেষে তুমি কতটুকু শিখলে, কতটুকু বুঝলে, কতটুকু নিজের ব্রেনে ধারণ করতে পারলে এটাই গুরুত্বপূর্ণ। শুনো মেয়ে, একটা রেজাল্ট ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তাহলে হেরে যাচ্ছ কেন? নিজের প্রতি আত্মবিশ্বাস নেই? নিজের স্বপ্নের প্রতি ভালোবাসা নেই? তাহলে স্বপ্ন দেখেছিলে কেন? জানো না স্বপ্ন দেখতে হলে সেটা পূরণ না করা অবধি থামতে নেই। স্বপ্ন পূরণের রাস্তা এত সোজা না। অনেক বাধা বিপত্তি রয়েছে। সেগুলোর সাথে মোকাবিলা করে চলতে হবে। তোমাকে এখন যারা কটুবাক্য শোনাচ্ছে, খোঁচা মারছে, অবহেলার চোখে দেখছে তাদের সবার কথা সহ্য করে নাও। অসুস্থ হলে সুস্থ হওয়ার লোভে যখন তেতো সিরাপ গিলে ফেলো, তেমন করে মানুষের কথাও গিলে ফেলো। চোখ বন্ধ করে নিজেকে সময় দাও। সহ্য করতে না পারলে একান্তে কেঁদে নাও। মানুষকে মনের ব্যথা না বলে উপরওয়ালাকে বলো। বেশি করে প্রার্থনাতে মনোনিবেশ করো। তুমি কেন ভুলে যাচ্ছ, তোমার রব আছেন। তিনি তোমাকে এত সুন্দর একটা জীবন দান করেছে। সেই জীবনে একটা ধাক্কা সামলাতে না পেরে বেঁচে থাকার স্বাদ হারিয়ে ফেলছ। কি বকা তুমি! আজ থেকে লড়াই করতে শিখো। পেছনে ফিরে তাকাবে না আর। একদম তাকাবে না। সব ভুলে যাও। নিজেকে নিজের মতো গড়ে তুলো। আত্মবিশ্বাসী, সংগ্রামী হও। বড় করে একটা শ্বাস নিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ো, নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যেন আজ যারা তোমাকে মূল্যায়ন করছে না তারাই তোমাকে একদিন মাথায় তুলে রাখবে। এগিয়ে যাও। অনেক দূর যাও। পথের মাঝে কাঁটা দেখে পেছনে ফিরে এসো না। কাঁটা যদি সরাতে বা উপরে ফেলতে না পারো তাহলে কাঁটায় পা ক্ষতবিক্ষত করে হলেও সামনে এগিয়ে যাবে। তুমি পারবে। পারতে তোমাকে হবেই। বুঝেছ? তামজিদ কথাগুলো বলেই থামল। দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর পুনরায় মুখে হাসি টেনে শান্ত স্বরে বলল, আত্মহত্যা সবকিছুর সমাধান না। মরে গেলে তো হেরে গেলে। জীবন একটাই, বাঁচার মতো বাঁচতে পারলেই তুমি সুখী। বুঝতে পারছো? নিহা ঠোঁটের কোণে হাসি টানল। মাথা নাড়ালো। অর্থাৎ, হ্যাঁ। তারিন এবার নিহার মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলে উঠল, তুই এবার রেস্ট কর। আমরা আসি। কাল ছেড়ে দিবে তোকে। তারপর বাসায় গিয়ে দেখা করে আসবো।
তারিনের কথা শেষ হতেই ও উঠে দাঁড়ালো। তামজিদের উদ্দেশ্যে বলল, চলুন। তামজিদ কিছু বলার আগেই নিহা শান্ত বাক্যে বলে উঠল, আমার কিছু কথা আছে। এর মধ্যেই রুমে ঢুকলো নিহার বাবা মা। দরজার দিকে তাকাতেই নিহার চোখে মুখে রাগ, ক্ষোভ, অভিমান ফুটে উঠল। ঘৃণায় চোখ নামিয়ে নিল। মুখ অন্যদিকে ঘুরিয়ে শান্ত স্বরে বলল, তারু, উনাদের এখান থেকে চলে যেতে বল প্লিজ। আমাকে একটু আমার মতো শান্তিতে থাকতে দিতে বল। উনারা আমার বাবা মা। আমি চাই না তারা আমার চোখে উনাদের প্রতি সম্মান, ভালোবাসার বদলে ঘৃণা দেখুক। নিহামা এবার শব্দ করে কান্না করে উঠলেন। নিহার কাছে এগিয়ে আসতেই নেওয়াজ সরে গিয়ে অন্য পাশে দাঁড়ালো। নিহার মা এসে নিহার হাত জোড়া প্যাঁচিয়ে ধরলেন। কান্নারত স্বরে বলতে লাগলেন, আমাকে ক্ষমা করে দে, মা। আমার ভুল হয়ে গেছে। আমি তোর মা হিসেবে সত্যিই অযোগ্য। মা হয়েও আমি তোর কষ্ট, দুঃখ বুঝিনি। আমাকে ক্ষমা করে দে, মা। এতগুলো বছর তোকে যেই শাসন, অবহেলায় বড় করেছি, সেই ভুলের কোনো ক্ষমা হয় না জানি। তবুও ক্ষমা চাইছি, মা। আমার দিকের থেকে এভাবে মুখ ঘুরিয়ে রাখিস না। নিহা তবুও কোনো টুশব্দ করল না, বরং আলতো করে মায়ের থেকে হাত সরিয়ে নিল। এবার আসলেন নিহার বাবা। নিহার মাথায় হাত বুলিয়ে করুণ স্বরে বলতে লাগলেন, আমার দিকের থেকে অন্তত মুখ ঘুরিয়ে রাখিস না, মা। তোকে দিয়ে আমাদের কত স্বপ্ন ছিল, কত আশা ছিল। তোর ভালোর জন্যই তোর মা তোকে একটু আধটু বকাঝকা করত, শাসন করত। তাই বলে তুই এত বড় একটা সিদ্ধান্ত নিবি? আমাদের জন্য কি তোর একটুও মায়া হলো না? নিহা হাসল। হাসতে হাসতেই বলা শুরু করলো, মায়া? তাও আবার তোমাদের জন্য? কেন হবে বলো তো? আমাকে ফাঁসির দড়িতে ঝুলানোর মতো ভালো করতে চাইছিলে তাই না? আচ্ছা বাবা, তুমি বলো তো, মা আমার সাথে কবে ঠিক করে কথা বলেছে? আমার সাথে বন্ধুর মতো আচরণ করেছে। আমার ভালো, মন্দ, খারাপ লাগা, ভালো লাগা বুঝেছে। স্কুল থেকে আসলে কখনো ভাত মেখে খাইয়ে দিয়েছে, চুল বেঁধে দিয়েছে, কখনো স্কুলের গল্প শুনতে চেয়েছে। যখন থেকে স্কুলে ভর্তি হয়েছি, তখন থেকে একা একা ড্রেস পরেছি, জুতা পরেছি, তারপর স্কুলের জন্য বেরিয়েছি। তাও কখনো দারোয়ান চাচার হাত ধরে, নয়তো ড্রাইভার চাচার হাত ধরে। তোমার মনে পড়ে বাবা, তুমি কবে আমাকে হাত ধরে স্কুলে নিয়ে গেছিলে? আমাকে সাথে করে তোমরা ঘুরতে বেরিয়েছিলে। আমার সাথে বসে গল্প করেছিলে। মনে পড়ে? পড়ে না, তাই না? আমারও মনে পড়ে না। আচ্ছা মা, তোমার মনে পড়ে আমাকে শেষ কবে ভাত খাইয়ে দিয়েছিলে? আমার যখন বয়স 4 তখন থেকে আমার বিছানা আলাদা করে দিলে। কেন মা, আমার কি মনে চায় না তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে? আমার খারাপ লাগলে কখনো তোমাদের কাউকে পাশে পাইনি। পাবো কি করে? তোমরা তোমাদের চাকরি নিয়ে খুব ব্যস্ত। আমাকে জন্ম দেওয়া অবধি বোধহয় তোমাদের দায়িত্ব শেষ হয়ে গিয়েছিল, তাই না মা? আমার শরীর খারাপ করলে কখনো আমার মাথার পাশে বসে এভাবে হাত বুলিয়েছ, বাবা? মা, তুমি কখনো আমার জন্য রাত জেগেছিলে? মনে পড়ছে না আপাতত? আমার পড়ালেখায় কখনো হেল্প করেছিলে আমাকে? শুধু রেজাল্টের বেলায় যত অভিযোগ শুনেছি। অ্যাডমিশন টেস্টের জন্য কত রাত জেগেছি, পড়েছি, তখন তো একদিনও জিজ্ঞেস করনি আমি কি পড়ছি, কিভাবে পড়ছি, প্রিপারেশন কেমন। তারপর যখন কোথাও চান্স হলো না তখন আসলে আমাকে জন্ম দেওয়া নাকি তোমাদের ভুল হয়েছে সেসব শোনাতে। হা হা হা। জানো মা, তুমি শুধুই আমার জন্ম দেয়নি মা, আর কিছু না। একমাত্র ভাইও বাদে আমার আপনজন কেউ ছিল না। ভাইও ছিল আমার খারাপ ভালোর সঙ্গী। আমার ভাই আমাকে বাবা মা দুজনের আদর দিয়েছে, অভাব পূরণ করেছে। কিন্তু সেই ভাইকেও তোমরা দূরে পাঠিয়ে দিলে, শুধুমাত্র তোমাদের স্বপ্ন, আশা পূরণ করার জন্য। আর কত স্বপ্ন, আশা আছে তোমাদের? কত! আর কিছু বলতে মন চাইছে না। প্লিজ তোমরা এখান থেকে যাও। প্লিজ, যাও, তোমাদের আমার সহ্য হচ্ছে না। যাও। যাও না। যাচ্ছ না কেন? নিহা কথাগুলো বলতে বলতে কাঁদছিল। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। এবার পাগলের মতো চিৎকার করার শ্বাসকষ্ট শুরু হয়েছে। তামজিদ কোনো রকমে নিহার বাবা মাকে রুম থেকে বের করে ডাক্তার ডাকতে গেল। নেওয়াজ নিহাকে বুকে জড়িয়ে শান্ত করার চেষ্টা করছে। তারিন পাশে বসে নিহার মাথায় হাত বুলাচ্ছে। তারিনও কাঁদছে।
মেয়েটার মনে কত কষ্ট চেপে ছিল, অথচ এই 3 বছরে একদিনও বুঝতে দিল না। নেওয়াজও কাঁদছে। নিহা চিৎকার করে কাঁদছে আর বারবার বলছে, আমি কেন বাবা মায়ের ভালোবাসা পেলাম না, তাদের ভরসা, সাপোর্ট পেলাম না। কি দোষ ছিল আমার? কেন আমাকে ভালোবাসলে না, মা? কেন আমাকে বুঝলে না? কেন বুঝলে না আমাকে? নেওয়াজ কিছু বলছে না। কাঁদুক, যত কষ্ট আছে কেঁদে ভাসিয়ে দিক। নিহা নেওয়াজকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, আপনি ছাড়া আমার কেউ নেই। আমাকে ছেড়ে যাবেন না। আমাকে আদর করবেন। অনেক অনেক ভালোবাসবেন, আমাকে আপনার বুকে আগলে রাখবেন। আমাকে একটু ভরসা দিবেন। আমি আর কিছু চাই না। বিশ্বাস করেন, ছোট থেকে আমার কোনো কিছুর অভাব ছিল না। অভাব ছিল শুধু ভালোবাসার। আমার ভালোবাসার অভাব পূরণ করে দিবেন, প্লিজ। আমাকে ছেড়ে যাবেন না। বলেন না আমাকে ছেড়ে যাবেন না। নেওয়াজ নিহাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত স্বরে বলতে লাগলো, যাব না। কোথাও যাব না। কোনোদিন যাব না। তোমার ভালোবাসার অভাব আমি পূরণ করে দিব। কোনোদিন কোনো কিছুর অভাব তোমাকে ছুতে পারবে না, আমি আছি তো। তোমার আছি, তোমারেই থাকবো। আমার বুকে এভাবেই আগলে রাখবো। তামজিদ ডাক্তার নিয়ে আসতে আসতে নিহা জ্ঞান হারিয়েছে। তারিনের মাথা ঘুরাচ্ছে, তামজিদ তারিনকে এক হাতে বুকে জড়িয়ে ধরে পাশে দাঁড়িয়ে আছে। ডাক্তার নিহাকে দেখে চেক আপ করে বলল, অতিরিক্ত প্রেসারে জ্ঞান হারিয়েছে। চিন্তার কিছু নেই। ডাক্তার চলে যেতেই তামজিদ নেওয়াজের উদ্দেশ্যে বলল, আমি তারিনকে নিয়ে বাসায় যাই, তুমি সব সামলাতে পারবে তো? নেওয়াজও সায় জানালো। তামজিদ পুনরায় বলল, তাহলে কাল সকালে আসবো আবার। নেওয়াজ উঠে দাঁড়ালো। বলল, কাল কাজী নিয়ে আসবে একেবারে। তামজিদ আর তারিন দুজনেই অবাক হলো। আকাশ থেকে পড়ল যেন, তারিন অবাক সুরে প্রশ্ন করল, কাজী কেন? নেওয়াজ হাসল। বলল, কেন আবার? তোমার বান্ধবীকে আমার বউ বানানোর জন্য। তারিনের মুখটা হা হয়ে গেল। তামজিদ কপাল কুঁচকে জিজ্ঞেস করল, এখানে? নেওয়াজ হেসে জবাব দিল, হ্যাঁ, এখানেই। আমাদের বিয়েটা এই হসপিটালে হলে হসপিটালের এই রুমটা সহ বিয়েটাও স্মরণীয় হয়ে থাকবে। বুঝলে? তামজিদ তারিন দুজনেই একসাথে হেসে ফেলল। নেওয়াজ বলল, আমি চাই না নিহু আবার ওই বাসায় যাক। যে বাসায় নিহু অবহেলায় বেড়ে উঠেছে। যাদের জন্য নিহুর আজ এই অবস্থা, তাদের ছায়া নিহুর গায়ে পড়ুক, আমি চাই না। তামজিদ নেওয়াজের কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বলল, অল দ্য বেস্ট, ব্রো। আমরা আছি তোমাদের পাশে। তারিন হেসে বলল, তাড়াতাড়ি বাসায় চলুন, মাস্টার মশাই। গিয়েই আমাকে শাড়ি সিলেক্ট করা লাগবে। কাল আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। না সাজলে হবে। তামজিদ মুখ টিপে হেসে নেওয়াজের উদ্দেশ্যে বলে উঠল, বুঝলে নেওয়াজ, এবার থেকে একটু সাবধানে থাকবে। কি আপদ ঘাড়ে উঠাচ্ছ টের পাবে হাড়ে হাড়ে। নিজ ইচ্ছায় কোরবানি হওয়ার জন্য তোমাকে অগ্রিম ধন্যবাদ। নেওয়াজ হাহা করে হেসে দিলেও তারিন রেগে বম হয়ে উঠল। যে কোনো মুহূর্তে ব্লাস্ট করবে। তামজিদ সেদিকে এক নজর তাকিয়ে মিনমিনিয়ে বলে উঠল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বম ব্লাস্ট হলো বলে, আল্লাহ আমাকে বাঁচাও। বলেই এক দৌড় লাগালো। তামজিদের এমন দৌড়ে যাওয়া দেখে তারিন রাগ ধরে রাখতে পারল না, হেসে দিল। ছেলেটা দিন দিন বড় হচ্ছে নাকি বাচ্চা হচ্ছে বুঝতে পারে না। হাসপাতালের বেডে বিয়ে হচ্ছে। এই প্রথম দেখছে তারিন। শুধু দেখছে না, শুনছেও এই প্রথম। নেওয়াজকে অবশ্য তামজিদ একবার বলেছিল, নেওয়াজের বাসা বিয়ের অনুষ্ঠান করার জন্য, অথবা কাজী অফিসে নিয়ে গিয়ে। কিন্তু নেওয়াজ রাজি হয়নি। নিহার বিপি লো হয়ে আছে। শরীরও বেশ ফুরবল। ডাক্তার জানিয়েছে যদি মাথা ঘুরে পড়ে যায় তাহলে স্ট্রোকের ঝুঁকি আছে। তাই নেওয়াজ কোনোরকম রিস্ক নিতে চায় না। এখানেই বিয়ে হবে। তারপর নিহার শরীর যতদিন সম্পূর্ণ সুস্থ না হবে ততদিন হসপিটালেই থাকবে। তাই আর কেউ জোর করেনি। নিহা লাল রঙের একটা থ্রি পিস পরেছে। ওড়না দিয়ে ঘোমটা দিয়ে আছে। আর নেওয়াজ লাল রঙের পাঞ্জাবি পরেছে। কাজীর সাথে কিছু একটা নিয়ে কথা বলছে। তামজিদ আর তারিন ম্যাচিং করে সাদা রঙের শাড়ি, পাঞ্জাবি পরেছে। নিহার ঠোঁট জুড়ে রয়েছে বিশাল হাসি। নিহার বাবা মাকেও নেওয়াজ জানিয়েছে, যতই হোক নিহার বাবা মাকে ছাড়া তো আর বিয়ে হবে না। নিহার বাবা মা প্রস্তাবে রাজি হয়েছে। অনেক আগেই এসে পড়েছে এখানে। নিহার ভাই আফসানের সাথেও নেওয়াজ কথা বলেছে।
সেও মতো দিয়েছে। সব মিলিয়ে নিহা বেশ খুশি। খুশিতে নাচতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। তারিন নিহার পাশে বসে ফিসফিস করে জিজ্ঞেস করল, অনুভূতি কেমন নিহু? তোর বিয়ের সময় তোর অনুভূতি কেমন ছিল? তারিন তামজিদের দিকে একবার তাকিয়ে বলে উঠল, বুইরা বেডারে বিয়ে করার কোনো ইচ্ছাই আমার ছিল না, তবুও করতে হইল। তামজিদ কথাটা শুনে ফেলল। দেরি না করে তারিনের দিকে বেশ ঝুঁকে ফিসফিস করে উত্তর দিল, দেখো তোমার কি শোনায় সোহাগা কপাল। বুইরা বেডারে বিয়ে করতে চাউনি বলেই আজ তার বাচ্চার মা হতে যাচ্ছ। ভাবো এবার বুড়াকালেই এত জোর, তাহলে জুয়ান হলে কি হতো? সামলাতে পারতে চান? তারিন ঢোক গিলতে যে তালুতে উঠে গেল। কাশতে কাশতে তামজিদকে বকা শুরু করলো। নিহা বেচারি মুখ চেপে বহু কষ্টে জোরে হাসিটাকে কন্ট্রোল করছে। অন্য সময় হলে হাসতে হাসতে গড়াগড়ি খেত। শুধু নেওয়াজের ভয় এখন চুপচাপ হাসছে। তামজিদ বাঁকা হাসল। পুনরায় চোখে মুখে দুষ্টুমির ছল এনে বলল, যান, আদর লাগবে। আদর খেলে কাশি কমে যাবে। আসো একটু আদর করে দেই। উম্মা, চরম অসভ্য লোক, বলেই তারিন তামজিদকে দুই হাতে ঠেলে দূরে সরালো। নিহা হাসতে হাসতে একবার নেওয়াজের গায়ের উপর পড়ছে তো একবার তারিনের গায়ে উপর পড়ছে। তারিন এবার রাগে নিহাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। মুখ গুমরা করে বুকে হাত গুজে দাঁড়িয়ে রইল। তামজিদ গিয়ে পাশে দাঁড়ালো। কাঁধ দিয়ে তারিনের কাঁধে ধাক্কা দিয়ে বলল, আদর খাবা, পাখি? তারিন আগুন চোখে তাকালো। তামজিদ তা দেখে দাঁত কেলিয়ে হেসে বলল, এভাবে তাকিও না, পাখি। হার্টে ব্যথা শুরু হয়ে যাবে। তামজিদের দাঁত কেলানো দেখে তারিন আর নিজেকে সামলে রাখতে পারল না, হেসে দিল। সাথে তামজিদও হেসে এক হাতে তারিনকে সামান্য জড়িয়ে ধরে দাঁড়ালো। কাজীর সাথে সব বোঝাপড়া হতেই বিয়ে শুরু হলো। নিহার বাবা মা উপস্থিত আছে। বিয়ে শেষ হতেই নিহার বাবা নিহাকে নেওয়াজের হাতে তুলে দিয়ে বলল, আমি তো আমার মায়ের যত্ন করতে পারিনি, ওকে ভালোবাসা দিতে পারিনি। তুমি আমার মেয়েটাকে সামলে রেখো, যত্নে রেখো। নেওয়াজ শান্ত বাক্যেই বলল, আপনারা ওকে জন্ম দিছেন এই জন্য হলেও আমি আপনাদের যথাযথ সম্মান করব। কিন্তু ওর প্রতি যে অন্যায় করেছেন তার জন্য কখনো ক্ষমা করতে পারবো না, আঙ্কেল। আর রইল নিহার কথাও, আমার ব্যক্তিগত গোলাপ ফুল। গোলাপ যেমন গাছে খুব যত্ন থাকে, আবার যখন সেটা কেউ ছিঁড়ে ফেলতে আসে তখন কাটার ভয়ে খুব যত্ন করে সাবধানে ছিঁড়ে। ও আমার কাছে ঠিক ততটুকুই যত্ন থাকবে, যতটুকু যত্নে থাকলে একটা মেয়ের 1000 বছর বেঁচে থাকার স্বাদ জন্মায়। নিহা প্রশান্তির চোখে ছেলেটার দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্য, একজন মানুষ এত নিখুঁতভাবে ভালোবাসতে পারে। নিহা উপলব্ধি করল উপরওয়ালা কাউকে ঠকান না। কোনো না কোনো দিক দিয়ে মানুষ সম্পূর্ণটাই পায়। শুধু ধৈর্য ধারণ করতে হয় সঠিক সময়ের জন্য। তামজিদ এবার তারিনকে ফিসফিস করে বলল, শুনো পাখি। কি শুনবো? তোমার বাবাও তো আমাকে বিয়ের সময় বলেছিল তোমাকে সুখে রাখতে, তাই তো? তারিন কথাটার মানে বুঝল না। প্রশ্নোত্তর চোখে তাকিয়ে বলল, এই প্রশ্ন কেন? তামজিদ নাছোড়বান্দার মতো বলল, আরে বলো না, বলেছিল কিনা? তারিন ভাবুক মুখশ্রী নিয়ে মাথা নাড়ালো। অর্থাৎ, হ্যাঁ। অতঃপর তামজিদ অসহায় মুখ করে বলে উঠল, কিন্তু তোমার বাবা তো এটা বলেনি যে, বাবা আমার মেয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করে তুমিও সুখে থেকো। তারিন কথাটার মানে বুঝতে পারল না। তাই প্রশ্ন করার জন্য মুখ খুলেও বন্ধ করে ফেলল। চোখ দুটো বড় বড় করে ফেলল। চোখ মুখ খিচে তাকালো তামজিদের দিকে। প্রত্যুত্তরে তামজিদ মিষ্টি হাসি উপহার দিল। কিন্তু ততক্ষণে তারিন রেগে আগুন হয়ে গেছে। কিছু না বলে চুপ হয়ে গেল। তামজিদ বেশ বুঝতে পারছে এই আগুন নেভানো এত সহজ না। বিয়ে শেষ হতেই যে যার মতো বাসায় চলে গেল। তামজিদ যাওয়ার আগে নেওয়াজের কানে কানে বলল, বিয়ে তো হসপিটালে করলে, এখন কি বাসরটাও এখানে করার ইচ্ছে নাকি, নেওয়াজ বাবু? নেওয়াজ অফিসিয়ে বলল, তুমি যদি ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমি রাজি। তুমি রাজি থাকলে এক্ষুনি ব্যবস্থা করে দিব। নেওয়াজ হেসে উঠল। বলল, তোমরা না গেলে শুরু করব কিভাবে বলো? তাই তুমি গিয়ে নিজের বউ সামলাও। আমি আমার বউকে সামলে নিব। তামজিদ হেসে বিদায় নিয়ে চলে আসলো। গাড়িতে উঠেই দেখল তারিন পেছনের সিটে বসেছে। দেখেই তামজিদ কপাল কুঁচকে জিজ্ঞেস করল, স্বামীর সাথে রাগ করে সিট আলাদা করে ফেললে? তারিন উত্তর দিল না।
তা দেখে তামজিদ বেশ হেসে নরম সুরে বলল, ও পাখি, পাখি রে, পাখি, পাখি, শুনো, একটু শুনো, বলি। তারিন চুপ। তামজিদ পুনরায় আগের ন্যায় বলে উঠল, সামনে এসে বসো, পাখি। আর রাগ করে থেকো না। বাবা মাকে আলাদা দেখে আমাদের বেবি কিন্তু খুব রাগ করবে। তারিন তবুও চুপ রইল। তামজিদ এবার মুচকি হাসল। অতঃপর নিজে গিয়েই তারিনকে কোলে তুলে নিতে নিতে বলল, কোলে উঠতে চাও মুখে বললেই হতো। এভাবে গাল ফুলিয়ে ঢং করার দরকার ছিল না, পাখি। তারিন ভয় পেয়ে তামজিদের কলার শক্ত করে ধরে আছে। চেঁচিয়ে বলল, তাড়াতাড়ি নামান আমাকে। যদি পড়ে যাই কি হবে ভাবতে পারছেন? তামজিদ আরো শক্ত করে তারিনকে ধরে বলে উঠল, আমি থাকতে আমার পাখি আর পাখির বাচ্চার কিছু হতে দিব না, আমার প্রতি এই বিশ্বাস নেই। তারিন তামজিদের গলা জড়িয়ে ধরে বলল, নিজের প্রতি বিশ্বাস নেই, কিন্তু আপনার প্রতি 100 ভাগ বিশ্বাস আছে। তামজিদ তারিনকে সিটে বসিয়ে দিয়ে তারিনের কপালে চুমু খেয়ে বলল, এই ছোট্ট পাখিটা কয়দিন পর মা হয়ে যাবে, কল্পনা করতে পারি না আমি। একটা ছোট্ট প্রাণের জন্ম দিবে। সেই প্রাণ আমাদের চোখের সামনে বেড়ে উঠবে। হাঁটি হাঁটি পা করে সারা বাড়ি দৌড়ে বেড়াবে। ছোট ছোট আঙ্গুলে আমার হাত ছুঁয়ে দিবে। আমার বুকে দুটো প্রাণ একসাথে নিয়ে বাঁচব আমি। শান্তির ঘুম ঘুমাবো। কত সুখের দিন আমার জন্য অপেক্ষা করছে বলতো। সেই দিনগুলো কবে আসবে? অপেক্ষারা বাঁধ মানছে না তো। তারিনের এতক্ষণের সব রাগ ধুয়ে মুছে একাকার হয়ে গেল। বলল, ইনশা আল্লাহ, সুখের দিন খুব শীঘ্রই আসবে। তামজিদ তারিনের কপালে দ্বিতীয়বার চুমু খেয়ে গিয়ে নিজের সিটে বসল। অতঃপর রওনা হলো নিজ গন্তব্যে। তারিন নিজে পেটে হাত রেখে সিটে মাথা হেলিয়ে চোখ বুজে রইল। 8 মাসের বড় পেট নিয়ে যখন চোখের সামনে তারিন পা পিছলে ওয়াশরুমে পড়ে গেল, তখন মনে হলো এই বুঝি ওর বেঁচে থাকার সময় ফুরিয়ে এসেছে। জোরে চিৎকার করারও সুযোগ পেল না। নিচে পড়ে যাওয়ার টাইমে বেসিনের সাথে মাথায় আঘাত লাগলো। নিচে পড়ে যাওয়ার পর এক মুহূর্ত চোখ খুলে রাখতে পারল না। চোখজোড়া বন্ধ হয়ে আসার আগে শরীরে সমস্ত শক্তি সঞ্চয় করে অস্ফুটে স্বরে, মাস্টার মশাই, বলে ডেকে উঠল। অতঃপর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসলো। তামজিদ তারিনকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে ছাদে গিয়েছিল জামা কাপড় আনতে। রুমে ঢুকে একবার তারিন বলে ডাকলো, কিন্তু ওপাশ থেকে শব্দ আসলো না। তামজিদ বাসায় থাকলে তারিনকে নিয়ে একসাথে গোসল করে। আজকেও তার ব্যতিক্রম ছিল না। গোসল করার জন্যই ছাদে জামাকাপড় আনতে গিয়েছিল। আর তারিন টয়লেট ব্যবহারের জন্য আগে ঢুকেছে। তামজিদ পুনরায় একবার ডেকে বলে উঠল, তোমার হয়েছে। তাহলে আমি ঢুকি। এবারও ওপাশ থেকে শব্দ আসলো না। ভেতর থেকে পানির শব্দ ভেসে আসছে। তা শুনে তামজিদ ভাবল তারিন পানির শব্দে হয়তো শুনতে পাচ্ছে না। তবুও মনের মধ্যে খচখচ করছে একটু। তাই একদম দরজার কাছে গিয়ে দরজাটা হালকা খুলে ডাকল, ও সোনা, শুনতে পাচ্ছ? আসবো? না। এবারও কোনো রকমে শব্দ কানে আসলো না। তামজিদ এবার পুরো দরজাটা খুলে ফেলল। মেঝের দিকে চোখ যেতেই কয়েক পা পিছিয়ে গেল। মাথা ভনভন করে ঘুরতে শুরু করল। ওয়াশরুমের সারা ফ্লোর জুড়ে রক্তের ছড়াছড়ি। তারিনের পরনের জামাটাও রক্তে লাল হয়ে আছে। মেয়েটার কোনো হুঁশ নেই। একদম চুপচাপ হয়ে শুয়ে আছে ফ্লোরে। কি আশ্চর্য, এভাবে শুয়ে আছে কেন? ওর তো ঠান্ডা লেগে যাবে। উফ! আর পারল না এই দৃশ্যটা সহ্য করতে। গলা দিয়েও শব্দও বের হচ্ছে না। হাত পা চলছে না। কি হলো? শরীর কি অবশ হয়ে গেল? মস্তিষ্ক কি কাজ করছে না? স্বপ্ন দেখছে? এটা কি স্বপ্ন? এমন বিদঘুটে একটা স্বপ্ন হতে পারে? তামজিদ একবার চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। আবার চোখ মেলে তাকাতেই কেমন যেন বুকের ভেতর প্রচণ্ড ব্যথায় কাতর হয়ে গেল। শরীরের সমস্ত শক্তি দিয়ে তারু বলে চিৎকার করে উঠল। কোনোরকমে গিয়ে তারিনকে আগে কোলে তুলে নিল। সাথে সাথে হাতটা রক্তে মেখে গেল। তামজিদের চিৎকার শুনে তানহা, তারিনের মা, আমজাদ সাহেব সবাই হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন। উনারা সবাই একসাথে ড্রয়িং রুমে ছিলেন। তামজিদের চিৎকার শুনে একসাথে দৌড়ে আসলেন। তারিনের যখন 6 মাস তখন থেকেই তারিনের মা এখানে এসে থাকেন। তানহাও প্রায় 15 দিন যাবৎ এখানে এসেছে। সবাই মিলে তারিনকে একদম পুতুলের মতো যত্নে রেখেছিল। আর আজ হঠাৎ কি হয়ে গেল?
তারিনের মা একমাত্র মেয়ের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। তানহাও কাঁদছে। তামজিদ তারিনকে বুকে চেপে ধরল। তানহা তাড়াতাড়ি নিজের গায়ের ওড়না দিয়ে তারিনের মাথা প্যাঁচিয়ে দিল। তানহা চিৎকার করে আমহাজ সাহেবের উদ্দেশ্যে বলল, বাবা, তাড়াতাড়ি গাড়ি বের করতে বলো। আমজাদ সাহেব ছুটলেন সেদিকে। তানহা এবার তামজিদকে উদ্দেশ্য করে বলল, ভাই, ওর প্রচণ্ড ব্লিডিং শুরু হয়েছে। তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। এখন এভাবে ভেঙে পড়ার সময় নয়। তাড়াতাড়ি চল, ভাই। তামজদের কান অবধি কথাগুলো যেতেই তামজিদ উঠে দাঁড়ালো। তারিনকে পাঁজকোলে তুলে ছুটল গাড়ির দিকে। তামজিদ, তারিন সহ গাড়িতে উঠে বসল আমজাদ সাহেব, তারিনের মা। ও কাকা, তাড়াতাড়ি চালান। আর কত দূর? আল্লাহ, রাস্তা শেষ হয় না কেন? আল্লাহ, তুমি এমন কেন করলা? কি পাপ করছিলাম আমি? আল্লাহ, আমার পাপের শাস্তি এভাবে দিলা? ও বাবা, কি করব আমি? কি হবে এখন? আমার বউ, আমার তারিন, আমার ছোট্ট প্রাণ। তামজিদ কিছুক্ষণ পর পর ড্রাইভের উদ্দেশ্যে এভাবে তাড়া দিচ্ছে। আর তারিনকে বুকে আঁকড়ে ধরে যা মুখে আসছে বলে যাচ্ছে। পাগলের প্রলাপ যাকে বলে। প্রায় 20 মিনিটের মাথায় ওরা এসে পৌঁছালো হসপিটালে। হসপিটালের ভেতরে ঢুকতেই নার্সরা এসে তারিনের অবস্থা দেখে আঁতকে উঠল। তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার এসে তারিনের অবস্থা দেখে তাড়াতাড়ি পালস চেক করলো। তামজিদ অস্ফুট সুরে জিজ্ঞেস করল, ও বেঁচে আছে, আঙ্কেল? বেঁচে আছে তবে, বলেই তিনি থেমে গেলেন। অতঃপর আতঙ্কিত সুরে নার্সদের উদ্দেশ্যে বললেন, ওহ মাই গড! নার্স, তাড়াতাড়ি ওটি রেডি করো। ওকে নিয়ে যাও। জুনিয়র ডাক্তার, নার্সরা তারিনকে নিয়ে যাওয়ার সময় তামজিদ তারিনের হাত ধরে পাগলের মতো হাউমাউ করে কাঁদছিল। ডাক্তার ইউসুফ তামজিদকে খুব ভালো করেই চিনেন। কারণ তিনি আমজাদ সাহেবের বন্ধু। তামজিদের অবস্থা দেখে আমজাদ সাহেব ডাহ ইউসুফের হাত জোড়া প্যাঁচিয়ে ধরে কেঁদে দিলেন। কান্নারত স্বরে বললেন, আমার মেয়েটার যেন কিছু না হয় দেখিস। ইউসুফ সাহেব মিনমিনে স্বরে বলল, আল্লাহকে ডাকো। তারিনের অবস্থা মোটেও ভালো না। যে কোনো খবরের জন্য প্রস্তুত থাকো। বলেই তিনি চলে গেলেন। তামজিদ হাঁটু ভেঙে বসে পড়ল। আমজাদ সাহেব গিয়ে ছেলের কাঁধে হাত রাখতেই তামজিদ বাবাকে জড়িয়ে ধরল। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার বউ, আমার বাচ্চা, আমার তারিন, আমি কিভাবে বাঁচব, বাবা? আমি কিসের জন্য বাঁচব? কত যত্ন করে আমার ঘরের পুতুলকে সাজিয়ে রেখেছিলাম। আজ সেই পুতুল ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, অথচ আমি কিছু করতে পারলাম না। সব আমার জন্য হয়েছে, তাই না বাবা? সব দোষ আমার। আমি আমার চাঁদকে যত্নে রাখতে পারিনি। আমি ব্যর্থ স্বামী, ব্যর্থ পুরুষ। বলেই আবার কাঁদতে লাগলো। এর মধ্যেই তানহা এসে পৌঁছালো, সাথে রিহাব, রাফি, রামিমও এসেছে। তামজিদের পাগলের মতো অবস্থা দেখে ওরা তিনজন দৌড়ে আসলো এদিকে। তামজিদকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। তানহা তারিনের মাকে সামলাচ্ছে। রিহাব তামজিদকে চেয়ারে বসাতে বসাতে সান্ত্বনা দিয়ে বলে উঠল, কাঁদিস না, ভাই। আমাদের বোনের কিছু হবে না। ও একদম ঠিক হয়ে যাবে। রাফিও তালে তাল মিলিয়ে বলল, ছোটবেলা থেকে বোনের অভাবে অভাবে বড় হয়েছি। কত আফসোস করেছি একটা বোন নেই বলে। এত বছর পর এসে আল্লাহ আমার বোনের অভাব পূরণ করেছিল। উপরওয়ালা দিয়ে আবার নিশ্চয়ই কেড়ে নিবে না, বল। একদম চিন্তা করিস না। আমার বোন একদম ঠিক হয়ে যাবে দেখিস। বলেই রাফিও কেঁদে দিল। সবার চোখের পানি। এভাবেই কেটে গেল কিছু। সবাই অপেক্ষা ও ভীতিগ্রস্ত চেহারা পানে বসে আছে করিডোরে। তারিনকে ওটিতে নেওয়া হয়েছে মিনিট 20 হবে। তামজিদ এখনো কাঁদছে। চোখের জলে সবকিছু ধোঁয়াশা হয়ে আসছে, তবুও কাঁদছে। হঠাৎ করেই ওটি রুম থেকে তামজিদের ডাক পড়ল। ইউসুফ সাহেব তামজিদের কাঁধে হাত রেখে বলে উঠলেন, তারিনের ডেলিভারি এক্ষুনি করাতে হবে, নয়তো আমার মা, বাচ্চা কাউকেই বাঁচাতে পারবো না। তামজিদ শুধু অশ্রুসিক্ত নয়নে তাকালো। কিছু বলতে পারল না। রাফি প্রশ্ন করল, তারিনের এখন কি অবস্থা? আর বেবি ঠিক আছে তো? ইউসুফ সাহেব তামজিদকে পুনরায় প্রশ্ন করল, তুমি কাকে চাও? তামজিদ প্রশ্নোত্তর চোখে তাকালো। কাকে চাই মানে? তাহলে কি বাবা হওয়ার স্বপ্ন এখানেই শেষ করতে হবে? তামজিদ থেমে থেমে প্রশ্ন করল, মানে? ডাক্তার জানালেন, মা বা বাচ্চা কাকে চাও? তামজিদ এক পা পিছিয়ে পড়ল।
মাথার উপর আকাশটা যেন ভেঙে পড়েছে, কি আশ্চর্য! এই 8 মাসের সব শখ, আহ্লাদ, আনন্দ, স্বপ্ন বিসর্জন দিতে হবে। আর মেয়েটা যে এই সুখের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিল, তার কি হবে? কিভাবে মনকে মানাবে? মা বাবা হওয়ার স্বপ্নটা এভাবে ভেঙে গেল। নিয়তি এত নিষ্ঠুর কেন? 5 বছরের একটা মেয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এর ক্যাম্পাসে ছুটে বেড়াচ্ছে। তার পিছু পিছু দৌড়াচ্ছে তামজিদ। মেয়েটা হাসছে আর বলছে, আমাকে ধরতে পারবে না, বলেই হাসতে হাসতে দৌড়াচ্ছে। তামজিদ কিছু দূর গিয়ে থেমে গেল, বুকে হাত দিয়ে বসে পড়ল। মেয়েটা হঠাৎ পেছনে ফিরে তামজিদকে বসে পড়তে দেখে থেমে গেল। ভয় পেয়ে দৌড়ে আসলো। তামজিদের 2 গালে হাত রেখে ভয় পাওয়া সুরে প্রশ্ন করল, তোমার কি কষ্ট হচ্ছে, বাবা? কথায় কষ্ট হচ্ছে? মাম্মাকে ডাকবো? মাম্মা তো ডাক্তার, তোমাকে একদম ঠিক করে দিবে। দাঁড়াও, আমি মাম্মাকে ডাকছে। মেয়েটার কথা শুনে তামজিদ হেসে ফেলল। মেয়েকে এক টানে নিজের বুকে মিশিয়ে নিয়ে চুমু খেলো কপালে। এই তো তার প্রাণ, বেঁচে থাকার সম্বল। এই প্রাণ থাকলে সুস্থ হওয়ার জন্য কোনো ডাক্তার, কবিরাজ লাগে না। তামজিদ হালকা হেসে বলে উঠল, এই যে আমার রিন্তাহা এসে পড়েছে, আমার আর কোনো কষ্ট নেই। আমার মা থাকতে আমি কষ্টে থাকবো, এটা কখনো হবে না। রিন্তাহা হেসে তামজিদের চুলগুলো এলোমেলো করে দিতে দিতে বলল, তুমি খুব দুষ্টু হয়ে গেছো বাবা। মাম্মাকে বলবো তোমার পিট্টি দিতে। তামজিদ পুনরায় হেসে ফেলল, ঠোঁট উল্টে বলল, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। এবার বাবা মেয়ে একসাথে হেসে উঠল। তামজিদ রিন্তাহার হাত ধরে উঠে দাঁড়ালো, বলল, চলো ভেতরে, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তুমি মাম্মার অনুষ্ঠান দেখবে না? রিন্তাহা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, দেখবো তো। চলো, চলো। বলেই তামজিদ হাত ধরে দৌড় শুরু করলো। মেয়েটা এত চঞ্চল হয়েছে, একদম মায়ের মতো। 1 মিনিটও চুপচাপ থাকে না। সারাদিন দৌড়াদৌড়ি করবে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে চাইবে না। সিঁড়ির সামনে গেলেই ঠোঁট উল্টে বলবে, আমাকে কেউ কোলে নেয় না, আমাকে কেউ ভালোবাসে না, কেউ আদর করে না। তখন তামজিদ মেয়ের এমন আবদার শুনে না হেসে পারে না। অতঃপর আদরের রাজকন্যাকে গল্প শোনাতে শোনাতে সিঁড়ি দিয়ে কোলে তুলে উপরে নিতে হয়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছে, রিন্তাহা তামজিদ আর তারিনের মেয়ে। পুরো নাম রিন্তাহা রুহি। তামজিদ রিন্তাহা বলে ডাকলেও তারিন সব সময় রুহিমনি ডাকে। তামজিদ আর রিন্তাহা এসে বসলো দর্শক সারিতে। তারিনের আজ এমবিবিএস পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট বের হওয়ার দিন। সেই জন্যই আজ কলেজে বিশাল আয়োজন করা হয়েছে। তামজিদ, রিন্তাহা তারিনকে সাপোর্ট দেওয়ার জন্যই এসেছে। তারিন ভেতরে আছে। তামজিদ রিন্তাহার সাথে গল্প করতে করতে ডুব দিল অতীতের ঘটনায়। আমরা মা অথবা বাদশা দুজনের একজনকে বাঁচাতে পারবো। তোমার হাতে খুব বেশি সময় নেই, যা সিদ্ধান্ত নেওয়ার তাড়াতাড়ি নাও প্লিজ। তামজিদ ডাক্তারদের কথা শুনে চোখ দুটো খোলা রাখতে পারল না। তবুও নিজেকে সামলে নিয়ে তড়িৎ গতিতে জবাব দিল, আমার তারিনকে চাই। প্লিজ, আঙ্কেল। আমার তারিনকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি সারা জীবন নিঃসন্তান থাকবো, তবুও আমার তারিনকে চাই। বলেই বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। ডাক্তার কিছু না বলে সোজা ভেতরে চলে গেল। তামজিদ কাঁদছে, চিৎকার করে কাঁদছে। রাফি, রামিম, রাহিম সবাই ওকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেরাই কেঁদে ফেলছে বারবার। তানহা নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। বারবার চোখে ভাসছে তারিনের মেয়েকে নিয়ে হাজারটা স্বপ্ন, শখ, আহ্লাদ। তারিনের মা জ্ঞান হারিয়েছে, তাই তাকে বেডে নিয়ে স্যালাইন দেওয়া হয়েছে। তামজিদ কাঁদতে কাঁদতে আমজাদ সাহেবকে আঁকড়ে ধরে বলে উঠল, বাবা, আমার বাচ্চা, আমার বাবা হওয়ার স্বপ্ন এভাবে ভেঙে গেল কেন? তারিনকে আমি কি জবাব দিব? যে মেয়েটা এই 8 মাস কষ্ট করল, নিজের স্বপ্ন বিসর্জন দিল, তাকে আমি কি জবাব দিব? যখন ওর জ্ঞান ফিরবে আমাকে প্রশ্ন করবে, আমার বাচ্চা কোথায়? তখন আমি কি জবাব দিব? কি বলবো? আমাকে তারিন সব সময় বলতো, যদি কখনো এমন পরিস্থিতি আসে তখন যেন আমি বাচ্চাকে বেছে নেই। বাবা, আমি সারা জীবন নিঃসন্তান হয়ে বাঁচতে পারবো, কিন্তু তারিনকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কি করব, বাবা? আমজাদ সাহেব ছেলেকে সান্ত্বনা দিতে ভুলে গেল। কিছু মুহূর্ত পর বাপ ছেলে কান্নাকাটি ভুলে হসপিটালের এক কোণে নামাজের বিছানায় বসে পড়ল। তামজিদ হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে,
যতক্ষণ ওটি রুমের লাইট না নিভল ততক্ষণে তামজিদ নামাজের বিছানা ছেড়ে উঠল না। প্রায় ঘন্টা খানেক পর ওটি রুমের লাইট নিভতেই রাফি চিৎকার তামজিদের উদ্দেশ্যে বলল, তামজিদ, তাড়াতাড়ি আয়। তামজিদ কোনোরকমে উঠে এসে দরজার সামনে দাঁড়ালো। বুকটা ধকধক করছে, নিঃশ্বাস আটকে আসছে। ভেতর থেকে দরজা খোলার শব্দ পেয়ে তামজিদ বুকে হাত দিয়ে দাঁড়ালো। আর পারছে না, শরীর সায় দিচ্ছে না। দরজা খুলে নার্সকে একটা বাচ্চা কোলে তুলে নিয়ে বের হতেই তামজিদ কয়েক পা পিছিয়ে গেল। বুকের ভেতরে থাকা হৃদযন্ত্রটা বেরিয়ে আসছে। উপস্থিত সবাই অবাক পানে তাকিয়ে আছে। নার্স এগিয়ে এসে হাসি মুখে বাচ্চাটা তামজিদের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার মেয়ে হয়েছে। সবার মুখে চিলতে হাসি ফুটল। তামজিদ হাসছে না, এখনো নিশ্চুপ, শুধু অবাক পানে তাকিয়ে নার্সের দিকে। বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়েও থেমে গেল। হঠাৎ করে মস্তিষ্কে ডাক্তারের বলা কথাটা ভেসে আসলো, ডাক্তার তো বলেছিল যে কোনো একজনকে বাঁচানো যাবে। তামজিদ হাত সরিয়ে ফেলল। ভয়ার্ত স্বরে নার্সকে প্রশ্ন করল, আমার বউ? আগে বলুন আমার বউ কেমন আছে? ও ঠিক আছে, সুস্থ আছে। বলুন না, আপনারা তো বলেছিলেন যে কোনো একজনকে বাঁচানো যাবে। আমি তো আমার বউকে চেয়েছিলাম। তাহলে এই বাচ্চা? তামজিদের কথা শুনে নার্স অবাক পানে চেয়ে রইল। এমনও কোনো স্বামী হয় যার কাছে নিজের সন্তানের থেকেও স্ত্রীর জীবন সব থেকে বেশি দামি। মনে মনে ভাবল কতখানি ভাগ্য নিয়ে জন্মালে একটা মেয়ে এমন স্বামী পায়। নার্সকে চুপ থাকতে দেখে তামজিদ এবার চিৎকার করে বলে উঠল, উত্তর দিচ্ছেন না কেন? বলেন আমার তারিন কেমন আছে? সুস্থ আছে তো? নার্স তামজিদের ধমক খেয়ে কিছুটা ঘাবড়ে গেল। কিছু বলার জন্য মুখ খুলল তার আগেই ইউসুফ সাহেব বলে উঠলেন, আমাদের বৌমা একদম সুস্থ আছে। তামজিদ তামজিদের কর্ণকুহরে কথাটা পৌঁছাতেই চকিতে তাকালো সেদিকে। ইউসুফ সাহেবের হাস্যোজ্জ্বল মুখ দেখে কিছু সময় থমকে তাকালো। ইউসুফ সাহেব কাছে এসে তামজিদ জড়িয়ে ধরে বললেন, তোমার দোয়া আল্লাহ ফিরিয়ে দেননি, কবুল করেছেন। তোমার স্ত্রী, সন্তান দুজনেই সুস্থ আছে। সাধারণ 8 মাসে যেসব বাচ্চাদের জন্ম হয় তাদের জন্মের পর বিভিন্ন জটিল সমস্যা দেখা দেয়। তবে তোমার বাচ্চার বয়স 8 মাস 2 সপ্তাহ কেটেছে, তাই ভাগ্যগুণে তোমার বাচ্চা সুস্থ আছে বেশ, আলহামদুলিল্লাহ। তবে পড়ে যাওয়ার ফলে বেবির কিছুটা আঘাত লেগেছে, যার কারণে ওর কিছু প্রয়োজনীয় সাপোর্ট দরকার, তাই আমরা বেবিকে সপ্তাহখানেক নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এ রাখব। আশা করি সপ্তাহখানেকের মধ্যে দুজনেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তামজিদের বুকের উপর থাকা পাথরটা যেন এক নিমিষেই সরে গেল। এবার যেন শান্তিতে নিঃশ্বাস ফেলল। উপস্থিত সবার মুখে খুশির ঝলক ফুটল। রাফি, রামিম, রাহিম তো কোলাকুলি শুরু করে দিয়েছে। রাফি এগিয়ে এসে তামজিদকে জড়িয়ে ধরে খুশিতে আত্মহারা হয়ে বলল, কংগ্রাচুলেশনস, দোস্ত। বাবা হয়ে গেছিস, শালা। এবার মিষ্টি খাওয়া তাড়াতাড়ি। রাহিম এসে তামজিদের কাঁধে হাত রেখে বলল, মিষ্টি পরে খাওয়াইস শালা, আগে আমার ভাগ্নিকে কোলে নে। দেখ কেমন করে কান্না করছে। তামজিদ খুশিতে বাকরুদ্ধ হয়ে কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। এক নজরে কিছুক্ষণ তাকিয়ে থাকলো বাচ্চাটার দিকে। নার্সের দিকে 2 হাত বাড়িয়ে দিতেই নার্স হেসে বাচ্চাটাকে তামজিদের কোলে তুলে দিল। বাচ্চাটাকে কোলে নিয়েই তামজিদ হু হু করে কান্না করে উঠল। বাচ্চাটার কপালে ঠোঁট ছুঁয়ে আলতো করে বুকের সাথে লাগিয়ে বলে উঠল, মা, আমার মা। তুই নিজেও জানিস না তুই আমাকে এ পৃথিবী ভর্তি খুশি এনে দিয়েছিস। বাবা, বাবা, ও বাবা, কাঁদছো কেন তুমি? কষ্ট হচ্ছে বাবা? মাম্মাকে ডাকবো? হঠাৎ করে কথাগুলো কানে যেতেই তামজিদ হুঁশে ফিরে আসলো। খেয়াল করলো তামজিদের চোখ দুটো ভেজা। অতীত মনে করতে গিয়ে আরো একবার চোখে জল এসে পড়েছে। কি খুশির দিন ছিল সে দিনটা। যতবার মনে করে ততবার নিজের ইমোশনটাকে সামলে রাখতে পারে না। সেদিনের পর তারিনের সুস্থ হতে প্রায় মাসখানেক লেগেছিল। তারপর এই যে হেসে খেলে কেটে গেল 5 বছর। সময় কত দ্রুত চলে যায়। স্রোতের ন্যায় চলে যায়। চাইলেও ধরে রাখা যায় না। রিন্তাহার যখন 3 মাস তখন থেকে তারিন পুনরায় পড়া শুরু করে। অনেক কাঠখড় পুড়িয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়। সন্তান, সংসার, পড়ালেখা সব একসাথে সামলে নেওয়া এত সহজ না। খুব কঠিন, কত রাত মেয়েটা জেগে কাটিয়েছে।
সারাদিনের ধকল শেষ করেও রাতে মেয়েকে নিয়ে জেগে কাটিয়েছে, সকালে আবার কলেজে ছুটেছে। সব তামজিদ নিজের চোখে দেখেছে। আজ মেয়েটার খুশির দিন, স্বপ্ন পূরণের দিন ভেবেই তামজিদের পৃথিবী ভর্তি করা আনন্দে আত্মহারা হয়ে যেতে মন চাচ্ছে। হঠাৎ করে কাঁধে কারোর স্পর্শ পেতেই তামজিদ হকচকিয়ে তাকালো। পাশ ফিরে তারিনকে দেখে হেসে ফেলল। তারিন একটু চিন্তিত হয়ে প্রশ্ন করল, কোনো সমস্যা মাস্টার মশাই? চোখে জল কেন? তামজিদ কিছু বলার আগেই রিন্তাহা বলে উঠল, বাবার কষ্ট হচ্ছে মাম্মা, দেখো না ইয়ে কাঁদছে বাবা। বলেই ঠোঁট উল্টে কেঁদে ফেলল। তামজিদ সাথে সাথে মেয়েকে কোলে তুলে নিয়ে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ল। কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমার কিছু হয়নি মাম্মা, চোখে একটু ময়লা পড়েছিল তাই পানি পড়ছিল। তুমি কেঁদো না মা। কত কি শুনিয়ে রিন্তাহাকে শান্ত করল। তারিন এতক্ষণ ওদের দিকেই তৃপ্ত দৃষ্টিতে তাকিয়েছিল। মেয়েটা একদম তামজিদের মতো হয়েছে। বাবাকে সে আকাশ সমান ভালোবাসে। বাবাকে ছাড়া কিছু বুঝে না। তারিনকে ছেড়ে এক রাত অনায়াসে কাটিয়ে দিতে পারলেও বাপকে ছাড়া পারবে না। কতদিন তামজিদ রিন্তাহাকে কোলে নিয়ে কলেজ করেছে হিসেব নেই। তারিন এবার তামজিদের পাশে বসতে বসতে বলল, হ্যাঁ বুঝি তো এখন মাম্মা, কেউ না বাবাকেই সব ভালোবাসা দেওয়া হচ্ছে। যাও তোমাদের সাথে আমার আড়ি। এই বলে মুখ ফুলিয়ে বসে থাকলো। তা দেখে রিন্তাহা মুখে হাত দিয়ে হাসতে লাগলো। তামজিদকে বলল, দেখেছো বাবা, মাম্মা কেমন ছোট বেবিদের মতো রাগ করছে। বলেই আবার হেসে উঠল। তামজিদ হেসে রিন্তাহা কিছু একটা ইশারা করল। এই ইশারার সাথে রিন্তাহা পূর্ব পরিচিত, তাই সে বুঝল তামজিদ কি বুঝিয়েছে। রিন্তাহা তারিনের থুতনিতে হাত রেখে বলল, তোমাকে আমরা অনেক ভালোবাসি মাম্মা। বলেই তামজিদ আর রিন্তাহা দুজন তারিনের দুই গালে একসাথে চুমু খেল। তারিনও এই ব্যাপারটার সাথে পূর্ব পরিচিত, তাই নিজেকে সামলাতে পারল না, হেসে ফেলল। রিন্তাহাকে কোলে তুলে নিল। তামজিদ এক হাতে দুইজনকে বুকের সাথে মিশিয়ে নিল। অনুষ্ঠান শুরু হয়েছে ইতোমধ্যে। তারিন ভয়ে বার শিউরে উঠছে। তামজিদ আর রিন্তাহা তারিনের দুহাত শক্ত করে ধরে আছে। তামজিদ তারিনের ভয়ার্ত চেহারা পানে তাকিয়ে বলল, তোমার এত স্ট্রাগল বিফলে যাবে না। টেনশন নিও না, আল্লাহ ভরসা। রিন্তাহাও মাকে সাপোর্ট করছে। একটা মেয়ের এর থেকে বেশি আর কি লাগে। একে একে সব উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নাম বলছে, সবাই স্টেজে গিয়ে সার্টিফিকেট নিচ্ছে, নিজেদের স্ট্রাগলের কথা বলছে। একে একে যখন এক নাম্বার হওয়া ছাত্রীর নাম বলল তখন তারিন কেঁপে উঠল। নিজের নাম শুনে খুশিতে তামজিদকে জড়িয়ে ধরে কান্না করে উঠল। রিন্তাহাও বুঝেছে ওর মাম্মা পরীক্ষায় পাশ করেছে, তাই খুশিতে সবার সাথে তাল মিলিয়ে হাত তালি দিতে লাগলো। তামজিদের চোখের কোণেও পানি। স্টেজে তারিনকে ডাকতেই তামজিদ তারিনের কপালে চুমু খেয়ে বলল, যাও নিজের ভেতরে জমানো কথাগুলো বলে আসো। আজ তোমার দিন, স্বপ্ন পূরণে দিন। তারিন রিন্তাহার কপালে চুমু খেয়ে স্টেজে উঠল। সার্টিফিকেট মেডেল দেওয়া শেষ হতেই সঞ্চালনায় থাকা ব্যক্তিটা এসে তারিনের হাতে স্পিকার দিয়ে কিছু বলার জন্য অনুরোধ করল। তারিনের হাত কাঁপছে, তবুও কোনোরকমে শক্ত করে নিজের হাতের মুঠোয় স্পিকার নিয়ে বলা শুরু করল, এই আজ আমি এখানে দাঁড়িয়ে, তার পেছনের গল্পটা মোটেও সহজ ছিল না। কত শত বাধার সাথে লড়াই করেছি তা শুধু আমি জানি আর আমার মাস্টার মশাই জানেন। হ্যাঁ, আজ আমি যতটুকু, তার সম্পূর্ণ ক্রেডিট আমার স্বামীর। আমার মাস্টার মশাইয়ের জন্যই আজ আমি এত দূর। তবে আরও রয়েছে আমার তানহা আপু, আমার শ্বশুর মশাই, আমার ভাইয়েরা। কিন্তু তবুও সম্পূর্ণ ক্রেডিট আমি এই মানুষটাকেই দিব, যে আমার জন্য নিজের মায়ের সাথে লড়েছেন, নিজের পরিবারের বিরুদ্ধে গিয়েছেন, নিজের সারা জীবনের সম্বলটুকু আমার পেছনে ঢেলেছেন শুধুমাত্র আমার স্বপ্নের জন্য। জানেন, আমার স্বপ্ন পূরণের জন্য নিজের বাবা হওয়ার স্বপ্নটাকে অবধি পূরণ করতে চাইনি। যেদিন শুনেছিল আমি মা হব সেদিন সে কি রাগ হাসলো, সামান্য কত কষ্টে মানিয়েছিলাম। তারপর মা হলাম। নতুন এক লড়াই শুরু হলো। সংসার, বাচ্চা, পড়ালেখার জাতাকলে পিষে কবেই আমি নামক মেয়েটা হারিয়ে যেতাম যদি এই মানুষটা না থাকতো। আমার কষ্টে এই মানুষটা কত রাত কেঁদেছে হিসাব নেই। 3 মাসের একটা বাচ্চাকে নিয়ে পড়ালেখা শুরু করা কি সহজ বিষয় ছিল? সহজ হয়েছে শুধুমাত্র এই মানুষটার জন্য।
মাস্টার মশাই, বলেছিলাম না আপনার সামনে একদিন ডাক্তার হয়ে দাঁড়াবো। আমি আমার কথা রেখেছি। আমি পেরেছি আমার দুজনের স্বপ্ন পূরণ করতে। পেরেছি আমি, বলেই কেঁদে দিল। তামজিদের চোখের কোণেও পানি। এখানেই তো একটা পুরুষের সার্থকতা। তারিন স্পিকারটা রেখে নেমে আসলো স্টেজ থেকে। সবাই একসাথে হাততালি দিয়ে উঠল। তারিন স্টেজ থেকে নামতেই দেখল তানহা, মাইশা, আমজাদ সাহেব, তারিনের বাবা, মা ও তামজিদের বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে। তারিন দৌড়ে সেদিকে যেয়ে তানহাকে জড়িয়ে ধরল। তামজিদ রিন্তাহাকে কোলে নিয়ে আসলো সেদিকে, একে একে উপস্থিত সবাই তারিনকে কংগ্রেস করল। সবার আজ খুশির দিন, এর মধ্যেই জুই তারিনকে জড়িয়ে ধরে বলে উঠল, আজকে আমাদের বোন সবাইকে ট্রিট দিবে। কি রাজি তো? তারিনও হেসে রাজি হয়ে গেল। কতগুলো বছর পর সবাই একসাথে হয়েছে। সবাই এক এক করে গিয়ে গাড়িতে উঠে বসলো। তারিন রিন্তাহাকে কোলে নিয়ে হাঁটছে। পাশে তামজিদ। রিন্তাহাদের ক্যাম্পাসে একটা কাঠগোলাপের গাছ আছে। সেখানে অঝোরে কাঠগোলাপ ফুটেছে। ক্যাম্পাসে সেই রিন্তাহা ফুলের দিকে ইশারা করে আবদার করল, বাবা, ফুল দাও, ফুল নিব। তামজিদ মেয়ের আবদার ফেলতে পারল না। নিজে গাছে চড়ে গিয়ে ফুল ছিঁড়ে আনলো। 2 থোকা ফুল এনে 1 থোকা রিন্তাহার হাতে দিয়ে চুমু খেয়ে বলল, আমার জীবন্ত 2 ফুলের কাছে এই অসামান্য কাঠগোলাপের সৌন্দর্য ও হার মানবে। অতঃপর হাঁটু গেড়ে বসল মাঠের মাঝে। হাতে থাকা ফুলগুলো তারিনের দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, আমার রানী, রিন্তাহার খেলার সাথী ও আমার দ্বিতীয় সন্তান ডাউনলোড করার জন্য হলেও আমার নতুন করে তোমাকে চাই। হবে কি আমার দ্বিতীয় সন্তানের জননী। তামজিদের বন্ধুরা সবাই এতক্ষণ দূর থেকে দাঁড়িয়ে দেখলেও এবার কাছে এসে একসাথে সবাই চিৎকার করে বলে উঠল, সে ইয়েস, তারিন, সে ইয়েস। তারিন হেসে ফেলল। রিন্তাহা কি বুঝল কে জানে। ওদের দেখা দেখি ও নিজেও বলা শুরু করল, মাম্মা, সে ইয়েস, সে ইয়েস। তামজিদের হাত থেকে ফুলগুলো নিয়ে তারিন বলে উঠল, সরি মাস্টার মশাই, 10 বছর পর দেখা করবেন। আসছি। বলেই হাঁটা শুরু করল। তামজিদ চুপসানো মুখে মাথা চুলকাতে লাগল। তা দেখে তামজিদের সব বন্ধুরা এগিয়ে আসলো। 2 দিক দিয়ে সবাই মিলে তামজিদকে ঘিরে ফেলল। রাহিম ভাবুক স্বরে বলল, মামা, তোর কি মনে হয় 10 বছর পরে তোর এই ভরা যৌবন ঠিকঠাক কাজ করব? আমার তো মনে হয় সেই আগের মতো আবার যৌবনে ঝং পইরা যাইব। বলেই উধাও রাহিম। এক দৌড়ে সোজা গাড়িতে গিয়ে উঠে বসল। বাকিরা সবাই হাসতে হাসতে এগিয়ে গেল। তারিন সামনে দাঁড়িয়ে হাসছে। তামজিদ গোমরা মুখ করে দাঁড়িয়ে থাকায় তারিন এগিয়ে এসে দাঁড়াল। এবার রিন্তাহা আর তারিন দুজনে তামজিদের 2 গালে চুমু খেল, একসাথে জড়িয়ে ধরল তামজিদকে। এই সুন্দর দৃশ্যটা রাফি ফোন ক্যামেরায় ক্যাপচার করতে মিস করল না। রিন্তাহা কোল থেকে নেমে পড়ল। বাবা মায়ের মাঝে এসে দাঁড়াল, বুকে হাত গুজে দাঁড়িয়ে ঠোঁট উল্টে বলল, আমাকে কেউ আদর করে না। তামজিদ আর তারিন মেয়ের অভিনয় দেখে হেসে ফেলল। ওরা দুজনেই এবার হাঁটু ভেঙে বসে একসাথে রিন্তাহার গালে চুমু খেল। রিন্তাহা ছোট ছোট 2 হাতে বাবা মাকে একসাথে জড়িয়ে ধরল। ব্যাস, সুখে থাকার জন্য আর কি চাই। জীবনে সুখ মরীচিকা, কখন আসবে যাবে ঠিক নেই। তাই সুখের সময়টাকে উপভোগ করাই শ্রেয়। সমাপ্ত। গল্প আমার নিঠুর মনোহর। 2য় পরিচ্ছেদ। লেখনীতে জেনিফা চৌধুরী। অন্তিম পর্ব।